নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আশাপূর্ণা দেবীর লেখা নীল রক্ত গল্পটি পড়ব। আসুন দেখে নিই আশাপূর্ণা দেবী এই গল্পে কি বলতে চেয়েছেন। রাত নেহাত কম নয়, প্রায় 12:30। হঠাৎ 7 নম্বর ফ্ল্যাটের গণেশবাবুর ঘর থেকে একটা তুমুল গোলমাল উঠল। প্রথমটা তেমন গ্রাহ্য করিনি, বেশি বাড়াবাড়ি দেখলে চটি জোড়াটা পায়ে গলিয়ে কেটে পড়ি। কিন্তু এত রাতে হঠাৎ 16ই আগস্টের অভিনয় শুরু হয়ে যাবার উদাহরণ বেশি নেই, একমাত্র শশধরবাবুর ঘর ছাড়া। বৌদি বলেন শশধরবাবু মাতাল, তাই। দাদা বলেন বাজে কথা, এক অফিসে কাজ করছি 20 বছর ধরে, মাতাল হলে আমি জানি না? গিন্নিটা পাগল। আমি অবশ্য পাগল আর মাতালে প্রভেদ ধরতে পারি না। প্রকৃত ঘটনা যাই হোক, মাঝে মাঝে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়, উঠে দেখি দাম্পত্য কলহের অত্যন্ত শুনতে হয় আমাদের। কিন্তু গণেশবাবুর স্ত্রী তো আমি অনুপস্থিত বলেই জানি। কয়েকদিন আগেই যেন ভদ্রমহিলাকে ট্রাঙ্ক, বিছানা ও ছেলে মেয়েদের নিয়ে গাড়ি চড়তে দেখেছি, তবে গলাটা শোনা যাচ্ছে গণেশবাবুরই বেশি। অতএব এক পক্ষ তিনি, কিন্তু অপর পক্ষকে একা গণেশবাবু এতক্ষণ চালিয়ে যাচ্ছেন কিসের শক্তিতে, কার প্রেরণায়? না, কোলাহলটা ক্রমশই উদ্দাম হয়ে উঠছে যে। খুন করলে পুলিশে দেব, দেখে নেব, বাবারে মারে প্রভৃতি অনেক ভালো ভালো কথা কানে আসে। উঠব নাকি? ব্যাপার কি? এই সব চেঁচামেচি কেলেঙ্কারি দেখলে আমার আবার মাথা ঘোরে। কাপুরুষ বলে ধিক্কার দিতে চান তো দিন, সত্য কথাই বলছি। উঠি উঠি করেও থেকে গেলাম। ঝড়ের রেশ ক্রমশ মন্দীভূত হয়ে আসছে। যাক, পুলিশ ডাকার প্রয়োজন সত্যিই ঘটেনি, এই ভালো। আশঙ্কায় কণ্টকিত হচ্ছিলাম, কখন পুলিশ এসে সজোরে দৌড়ে ধাক্কা দেবে। বিচার বিবেচনার বালাই তো আর নেই, আমাকেই হয়তো ধরে চালান দিয়ে দিল। পুলিশ না হোক, ধাক্কা তো পড়ল। সজোরে নয়, সরবে। ঠাকুরপো, ঠাকুরপো, শুনছ নাকি? তাড়াতাড়ি উঠে দৌড় খুলে দিই। কি ব্যাপার বৌদি? ব্যাপার তো কুরুক্ষেত্তর, কিন্তু তুমি কি কুম্ভকর্ণ ঠাকুরপো? অপরাধ? বলো কি? ধন্যবাদ বাবা, কোটি কোটি প্রণাম তোমার চরণে। মহাপুরুষ নাম দিয়েছি কি সাধে আমি তোমার? এই ধুমধুমার কাণ্ড হয়ে গেল আর তুমি কিছু টের পাওনি? গণেশবাবু তো খুন হয়ে যাচ্ছিলেন। শুনে তবু আশ্বস্ত হই, মনের ভাব প্রকাশ করতেও দ্বিধা করি না। যাচ্ছিলেন? যাননি তো, ঈশ্বর অনুগ্রহ করেছেন। কিন্তু হত্যাকারীকে? আপাতত উনি বিপত্নিক, চমকিও না। টেম্পোরারি তো বটে। রাত দুপুরে খুনোখুনি কার সঙ্গে? আচ্ছা ঠাকুরপো, এই বুঝি তোমাদের মনোভাব? খুনোখুনি করতেই কি আছি আমরা, তাই বিয়ে করো তোমরা? খুন করতে বসেছিলেন কে জানো? ললিতবাবুর মেয়ে সরমা। ঔদাসীন্য বজায় রাখা কঠিন হচ্ছে। ললিতবাবুর মেয়ে গণেশবাবুকে খুন করতে গিয়েছিল? তার মানে? মানে আর কি, চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন সুন্দরী। চুরি? ললিতবাবুর মেয়ে গণেশবাবুর ঘরে? হ্যাঁ গো হ্যাঁ ঠাকুরপো, মেয়েটি তো চোরের অগ্রগণ্য। কি না জানে এ কথা? তুমি যেমন চোখ বুজে পৃথিবীতে চড়ে বেড়াও, ওর ভয়ে পকেটে পয়সা রেখে স্বস্তি পায় না লোকে। সুবিধে পেলেই টাকাটা শিকেটা সরাবে। বিস্ময়ের ধাক্কা কাটিয়ে বলি, আরে রোসো রোসো বৌদি, আমাকে একটু বুঝতে দাও। গণেশবাবু তো ঘরেই ছিলেন। বৌদি বলে, আহা, তা তো ছিলেন, ভেবেছে মিনসে ঘুমোচ্ছে, গিয়েছে চুপি চুপি। বলা বাহুল্য, ভাষা সম্বন্ধে কোনো কুসংস্কার বৌদির নেই। গণেশবাবুর টের পেয়ে যেই না উঠে চেপে ধরেছে, আর টেবিল থেকে ভারী কাঁসার গেলাসটা ঠাঁই করে বসিয়ে দিয়েছে কপালে। উহ, সে কি রক্তারক্তি কাণ্ড! ননির মার ভাইপো এসে ব্যান্ডেজ বেঁধে দিল। বাপ্পা, মেয়ে মানুষ এত বড় তজ্জাল! আমি ইতস্তত করে বলি, এ তো তোমরা একতরফাই শুনেছ, এ তো নাও হতে পারে। গণেশবাবুই কোনো কুমতলবে
আহা, পারবে না কেন? হতে সবই পারে। ও মুখ পোড়াকেও আমি ভালো বলি না, কিন্তু মনে রেখো ঘরটা তো ললিতবাবুদের নয়, গণেশবাবুর। তা বটে, কথাটা মিথ্যে নয়। মুখ্যু বলে কি লজিক বোঝে না বৌদি? কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমি বলি, ধরা পড়ে কি করলো মেয়েটা? আহ, ছি 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 ছি। তার কথা আর বলো না ভাই। প্রথমটা খুব তেজ দেখিয়ে বেশ করেছি, খুব করেছি, ছোট লোক, চামার, শয়তান এইসব চোটপাট করছিল। তারপর সে বুনো ঘোড়ার মতো ঘাড় গুঁজে দাঁড়িয়ে রইল, নড়ল না গো। এই লোকে লোকারণ্য, দৃকপাত নেই। শেষে ওর বাপ এসে প্রায় মারতে মারতে টেনে নিয়ে গেল। পাশের ঘর থেকে দাদার কাশির আওয়াজ আসছিল। ঠিক কাশি নয়, কাশির ভান। অর্থাৎ তিনি যে জেগে আছেন এবং বিরহ যন্ত্রণা ভোগ করছেন সে সম্বন্ধে অবহিত করে দেওয়া বৌদিকে। কার্যকারণের নিয়ম অনুসারে বৌদির উৎসাহদীপ্তি কিছুটা স্তিমিত হয়ে আসে। বাকি বক্তব্যটুকু সংক্ষেপে সেরে নিয়ে তিনি সরে পড়েন। ঘুমাও তুমি ঠাকুরপো, বকবক করে তোমার ঘুমের ব্যাঘাত করিয়ে গেলাম। ভদ্রতার এই কথাটুকু উচ্চারণ করে তিনি তো যান, কিন্তু ঘুম সহজে আসতে চায় না। বহুবার দেখেছি ললিতবাবুর মেয়েকে সিঁড়িতে ওঠানামা করতে, দালানে বারান্দায়, কিন্তু কখনো কথা বলতে দেখিনি। বড় একটা উদ্ধত ভঙ্গি, দীর্ঘাঙ্গী সেই মেয়েটাকে যতবারই মনে করতে চেষ্টা করি, বৌদির বর্ণনার সঙ্গে কিছুতেই মেলাতে পারি না। বৌদির অভিযোগটা কি সত্য হওয়া সম্ভব? চোরের মতো কুণ্ঠিত সন্তর্পিত ভাব কোথায়? কিন্তু নিজেই কি আমি কিছুদিন যাবৎ পকেটের ওজন সম্বন্ধে ধাঁধায় পড়ছি না? অন্যমনস্ক প্রকৃতি বলে একটা বদনাম আমার আছে বটে, কিন্তু ব্যাপারটা এমনি ঘন ঘন ঘটতে শুরু করছে যে আমার প্রকৃতিতেও সাড়া দিয়েছে। অথচ আমার অজ্ঞাতসারে আমার পকেটের ওজন হ্রাসের সংবাদ একবার বৌদির কানে উঠলে বাড়ির ঝিটাকে নাস্তানাবুদ করতে হবে। এই আশঙ্কায় আমি কথাটা বৌদিকে আর বলিনি। তবে কি সরমাই এত অসম্ভব ঘটনাও সম্ভব? নিজের মনে যতই অস্বস্তি থাক, চুপচাপই থাকি, দিন কাটে। তেমনি খাটো চুল উড়িয়ে উদ্ধত মুখে ঘুরে বেড়াতে দেখি মেয়েটাকে, তেমনি মাঝে মাঝে পকেটের পয়সা গোলমাল হতে থাকে। অথচ সাবধান হবার উৎসাহ কিছুতেই যেন খুঁজে পাই না। হঠাৎ একদিন গণেশবাবুর মতো আমিও হাতে নাতে ধরে ফেললাম। লাস্ট শোতে সিনেমা দেখে ফিরছি, ঘরে ঢুকে সুইচটা জ্বালাতেই স্তম্ভিত হয়ে গেলাম। খোলা সুটকেসের সামনে সরমা। আলো নেভান। কিংকর্তব্য বিমূঢ় কথার অর্থ এত গভীরভাবে অনুভব করেছি আর কবে? আলো নেভান, আলো নেভান, আলো নেভান বলছি। চাপা তীক্ষ্ণ স্বরে হুকুমের সুর। আলো নেভাবো কেন? অনেক কষ্টে উচ্চারণ করি। পালাও তুমি, শিগগির পালাও। কেন পালাবো? কণ্ঠস্বর মুখের গড়নের মতনই উদ্ধত। বিরক্তভাবে বলি, পালাবে না তো কি গেলাস ছুঁড়ে মারবে নাকি? ও, গণেশবাবুর খোঁটা দেওয়া হচ্ছে। সে ছোট লোকটাকে বেশ করেছি মেরেছি, মারবই তো। দরকার হলে থান ইট ছুঁড়েও মারতে পারি আমি ওকে, জানেন? জানলাম, কিন্তু আমার সুটকেস নিয়ে তোমার কি দরকার সেটা জানতে পারলে ভালো হয়। সত্য কথা বলতে কি, খোলা সুটকেসের সামনে বসে থাকতে দেখেও মারাত্মক একটা চোর দেখেছি এমন অনুভূতি আসে না। সশব্দে ডালাটা বন্ধ করে দিয়ে বলে ওঠে সরমা উগ্রস্বরে, থাক থাক, আর সুটকেসের বড়াই করতে হবে না। মিথ্যে খাটুনি সার। ছাই আছে আপনার সুটকেসে, উনুনের ছাই আছে। ভারী কৌতুক অনুভব করি। চুরি করতে এসে এমন স্টেজ ফ্রি, চুরির যোগ্য বস্তু নাই বলে আবার গৃহস্থকে ধিক্কার। মজা তো মন্দ নয়। হয়তো চোর যদি ললিতবাবুর কন্যা না হয়ে পুত্র হতো, এমন কৌতুক বোধ আমি কি করতে পারতাম? তরুণী নারীর মোহময় প্রভাব অস্বীকার করে লাভ নেই। কেউ দেখে ফেলার আগে সরমাকে সরানো দরকার। এ চৈতন্য থাকলেও নিছক কথা কইবার লোভেই কথা কই। এইমাত্র যে আমার ঘরে শীত কাটতে এসেছিল তার সঙ্গে হাসির কথা বলতেও যেন আমার আর বাজছে না। হেসে বলি, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে বটে। উচিত ছিল সুটকেসে কিছু রেখে দেওয়া,
কি বলো? কিন্তু এ কি বিশ্রী অভ্যাস তোমার? না বলে তো লোকের কিছু নেয়াকে চুরি বলে। সরমা ক্রুদ্ধ স্বরে বলল, কেন হবে না বিশ্রী অভ্যাস? কেউ কি ইচ্ছে করে দেবে 1 পয়সা? বাহ, তাই বা দেবে কেন লোকে? শুধু শুধু কে কাকে পয়সা দেয়? সরমা আমার কথায় উত্তেজিত হয়ে ওঠে। জানি জানি কেউ কিচ্ছু দেয় না, শুধু শুধু। তাহলে কি করব আমরা শুনি? না খেয়ে মরব? বাবা ভাড়া দিতে পারে না বলে বাড়িওয়ালার ছেলে কি যাচ্ছে তাই না অপমান করছে। রোজ রোজ অপমান করে, দেখতে পান না? গম্ভীরভাবে বলি, সে তোমার বাবা বুঝবেন, আমি কেন বুঝতে যাব? বাবা বুঝবেন? আহা হা হা, কি বুঝবান বাবা আমার? সরমা ভেঙচিয়ে ওঠে। বাবার বোধশক্তি সব আছে যে, মদ খেয়ে পড়ে থাকে 24 ঘন্টা? তীব্র উত্তর এবারে সরমাকে আমি দিই। তাই বুঝি তুমি সুসন্তানের মতন উপার্জন করে মদের পয়সা জোগান দাও? তা পথটা তো মন্দ নয়, খাটুনি নেই। হঠাৎ যেন ফেটে পড়ে সরমা। তাছাড়া আর কি করব? আমি কি লেখাপড়া শিখেছি যে চাকরি করে টাকা আনবো? ছোট লোক গণেশবাবুটা যা বলে তাই শুনলে বুঝি ভালো হয় আপনাদের? গণেশবাবু কি বলেন তা অবশ্য আমি জানি না, তবে অনুমান একটা আমি করেছিলাম, সেই রাত্রেই করেছিলাম। নীরস গম্ভীরভাবে বলি, গণেশবাবু কি বলেন তা জানবার শখ আমার নেই, তবে চুরি করে বাপের মদের পয়সা যোগান দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই সরমা। ওকে বীরত্ব বলে না। কে বলেছে বীরত্ব? কে বলেছে বাহাদুরি? সরমা যেন মরিয়া হয়ে ওঠে। আপনি ভদ্রলোক, এ বাড়ির মধ্যে সবার মধ্যে ভালো আপনি, তবু এই রকম বলছেন? তবু আপনি অবুঝ, বুঝতে পারেন না। পয়সা না পেলে ঠেঙিয়ে হাড় গুঁড়ো করে দেয় বাবা, মারতে মারতে ঠেলে পাঠিয়ে দেয় গণেশবাবুর ঘরে। হঠাৎ একটা কাণ্ড করে বসলো মেয়েটা। কথা শেষ করার আগেই কেঁদে ভাসিয়ে দিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল আমার পাতা বিছানাটার ওপর। বুঝুন আমার অবস্থাটা, টেনে তোলবার উপায় নেই, অথচ কে কোন দিক থেকে দেখে কি ভাববে কি বলবে। কি করি আমি? কেবলমাত্র পয়সা চুরি করার জন্যই সরমা আমার ঘরে এসেছে এ কথা কে বিশ্বাস করবে? নিজেই কি সরে পড়ব? কিন্তু কোন চুলোয় যাব? দ্বিতীয় ঘরখানিতে অনেক আগেই খিল পড়েছে, পথে বার হবার কোনো উপায় নেই, কারণ গেটে তালা পড়েছে। শুধু বোকার মতন দাঁড়িয়ে থাকব? বাধ্য হয়েই বিছানার কাছে দাঁড়িয়ে বলি, এই শুনছ? তুমি কিন্তু পালাও, লক্ষ্মীটি পালাও, ভারী বিশ্রী হচ্ছে কিন্তু এবার ব্যাপারটা। এই নাও এই নাও, যা টাকা আছে আমার কাছে আমি তোমায় দিয়ে দিচ্ছি। নাও বাবা, তুমি এবার পালাও, দোহাই দাও আমায়। চাই না, টাকা চাই না আমার, চাই টাকা। কত টাকা দেবেন আপনি? কত দিতে পারবেন? কতদিন চলবে এভাবে? বলে সরমা। অপরাধীর মতন নিজেই কর্তব্য সম্বন্ধে প্রশ্ন করি, কিন্তু অপরাধীর মতন নিজের কর্তব্য সম্বন্ধে আমি নিজেই যেন প্রশ্ন করি। কিন্তু আমি আর কি করব? আপনিই সব পারেন, আপনি আমায় এই দুর্গতি থেকে বাঁচান। দুটি পায়ে পড়ি আপনার, আর পারছি না আমি। ওঠো না, মুখ তোলো, উপুর হয়ে আর পড়ে থেকে সময় নষ্ট করো না। ওঠো সরমা, ওঠো। ক্রন্দনরতা তরুণীকে নিজের শয্যায় দেখতে দেখতে কেমন যেন অদ্ভুত লাগে। চারদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্যে এমন একটা অস্বাভাবিক ঘটনায় গা ছমছম করতে থাকে। এখন আর উদ্ধত বলে বোধ হয় না, চোর বলে বিশ্বাস হয় না। শোয়ার ভঙ্গিটি কি মনোরম। নিমেষ তাকিয়ে আছি, ফুলে ফুলে কাঁদা দৃশ্যটি যেন উপভোগ করছি, অবাকও হচ্ছি। দেখতে দেখতে যেন নেশা লেগে যাচ্ছে। ও তাই বলি, এত রাত্রিরে একলা একলা ঠাকুরপোর এত কথা কেন? তাই বলো, একলা নয়, দোকলা। পিঠের মধ্যে কেমন যেন একটা শিরশিরে ঠান্ডা বাতাস বয়ে গেল। বৌদি, বৌদি এসে ঢুকেছে কখন? তা ভালো, সরমার আমাদের সব রকম চুরির বিদ্যেই জানা আছে দেখছি। কি বলো ঠাকুরপো, নেহাত ছিচকে চোর নয়? অ্যাঁ? কথা কওয়ার মতন চেষ্টা সত্ত্বেও গলা থেকে যেন আর স্বর বেরোলো না। বৌদি একাই 100, তিনিই কথা চালিয়ে যান। মহাপুরুষদেরও তাহলে মতিভ্রম হয়? অ্যাঁ? কিন্তু ছি ছি ঠাকুরপো, ডুবলে তো ডুবলে আঘাটাই ডুবলে। যাক, দৌড়টা একটু ভেজিয়ে দিয়ে মান অভিমানের পালাটা সাঙ্গ করো ঠাকুরপো।
5 জনে দেখতে পেলে তোমার না হোক আমাদের গায়ে ধুলো দেবে। যাই বাবা, তোমার দাদা আমাকে শুদ্ধ এই অবস্থায় দেখলে আর মুখ দেখাবে না কোথাও। এই মুহূর্তেই বাঁচাইতে পারি আমি সরমাকে, রক্ষা করতে পারি চরম অসম্মানের হাত থেকে, পরম দুর্গতির পথ থেকে। বৌদির সামনেই অনায়াসে মহিমায় ওর মাথায় হাত রেখে বলতে পারি, ওঠো সরমা, লজ্জা কি? ভালোই হলো যে বৌদি জানলেন। এসো, আমরা দুজনে একসঙ্গে ওর আশীর্বাদ চেয়ে নিই। বলার মতন এমন ভালো ভালো কথা আরও অনেক আছে বাংলা অভিধানে। শরণার্থীকে রক্ষা করতে মিথ্যা বলাও অশাস্ত্রীয় নয়, কিন্তু বলা কি এত সোজা? যুদ্ধোত্তর পরিস্থিতিতে দুর্বিপাকে ওই ভেড়ার খোঁয়াড়ে আশ্রয় নেওয়া হয়েছে বলেই তো আর রক্তটা লাল হয়ে যায়নি আমাদের। তাই ভালো ভালো কথার মোহ ত্যাগ করে প্রকৃত ঘটনা প্রকাশ করে দিতে বৌদির পেছন পেছন বাইর হয়ে আসলাম। নিতান্ত তাচ্ছিল্যভারে বলি, তুমি কি খেপে গেলে বৌদি? ওটা কি আমি? শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা নীল রক্ত গল্পটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, যা প্রতিবার বলি, অবশ্যই একটু জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।